এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইজোজোম। যে অর্গানেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইজোজোম। লাইজোজোম লাইজোজোম কোন ধরনের অর্গানেল? লাইজোজোম হচ্ছে এমন অর্গানেল যেগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড। অর্থাৎ লাইজোজোম কি? লাইজোজোম হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। লাইজোজোমকে ঘিরে মেমব্রেন রয়েছে। তাহলে যেহেতু লাইজোজোম মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাহলে লাইজোজোমকে আমরা কোন ধরনের সেলে দেখতে পাবো? ইউক্যারিওটিক সেলে দেখতে পাবো। কেন? কারণ ইউক্যারিওটিক সেল হচ্ছে সেই ধরনের সেল যার মধ্যে কি থাকে আমরা জানি যে মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে। প্রোক্যারিওটিক সেলে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে না, সেই জন্য লাইজোজোম প্রোক্যারিওটিক সেলে থাকবে না। লাইজোজোম কোথায় থাকবে? ইউক্যারিওটিক সেলে থাকবে। কেন? কারণ ইউক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে। লাইজোজোম যেহেতু মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাই লাইজোজোম ইউক্যারিওটিক সেলে থাকবে। এবার ইউক্যারিওটিক সেলে থাকে তো বুঝলাম। যদি স্পেসিফিক্যালি বলতে হয় অ্যানিমাল সেলে থাকে নাকি প্ল্যান্ট সেলে থাকে, লাইজোজোম প্ল্যান্ট সেলে থাকে না। লাইজোজোম কোথায় থাকে? আমরা অনেক অ্যানিমাল সেল দেখবো যার মধ্যে আমরা লাইজোজোমকে পাবো। তার মানে লাইজোজোম আর ফাউন্ড ইন মেনি অ্যানিমাল সেলস, বাট দে আর নট ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে আমরা কিছু জিনিস দেখবো যারা লাইজোজোমের মতো কাজ করে। সেগুলো কি? সেগুলো লাইজোজোম না, সেগুলো লাইজোজোম না, সেগুলো হচ্ছে ভ্যাকিউলস। বোঝাতে পারলাম? তাহলে লাইজোজোম হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল, বুঝে গেলাম। এবার লাইজোজোম অ্যাকচুয়ালি জিনিসটা কি? এরা হচ্ছে স্পেরিক্যাল ভেসিকলস। এরা হচ্ছে স্পেরিক্যাল ভেসিকলস, মানে একটা স্যাক লাইক স্ট্রাকচার। ঠিক আছে? এই যে স্পেরিক্যাল ভেসিকলস, এর মধ্যে কি থাকে? এর মধ্যে এনজাইমস থাকে। এই এনজাইমস গুলোকে কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইমস। এই এনজাইমস গুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমস। ঠিক আছে? এই যে লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো থাকে, এই হাইড্রোলাইটিক এনজাইমস গুলো তৈরি হয় কোথায়? এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো সিনথেসাইজ হয়, তৈরি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই লাইজোজোমের এই এনজাইম গুলো তৈরি হয়। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওগুলো কোথায় চলে আসে? ওগুলো গোলজি অ্যাপারেটাসে চলে আসে। ওগুলো গোলজি অ্যাপারেটাসে চলে আসে। কিসের মাধ্যমে আসে? ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এনজাইমস গুলো তৈরি হলো, সেগুলো কোথায় চলে আসলো? গোলজি অ্যাপারেটাসে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে। এবার এই গোলজি অ্যাপারেটাস থেকে এরা লাইজোজোমে চলে আসবে কিসের মাধ্যমে? খুব ছোট ছোট ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে। ঠিক আছে? এই অবধি আমরা বুঝলাম। এবং এই ছোট ছোট ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো কি হয়ে যাবে? এই লাইজোজোমের সঙ্গে এসে মার্জ করে যাবে। ঠিক আছে? তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো এনজাইমস, সেই এনজাইমস গুলো চলে আসলো গোলজি অ্যাপারেটাসে। গোলজি অ্যাপারেটাস থেকে সেই এনজাইম গুলো চলে আসলো কোথায়? লাইজোজোমের মধ্যে। এটা আমরা আগেও পড়েছি। আগে আমরা কি পড়েছিলাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি হয়? প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন গুলো ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে কোথায় চলে আসে? গোলজি অ্যাপারেটাসে চলে আসে। আবার গোলজি থেকে কি হয়? আবার ফার্দার এই ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে সেই প্রোটিন কোথায় চলে আসে? লাইজোজোমে চলে আসে। এটা আমরা পড়েছিলাম। এবার আমি কখনো এনজাইম বলছি, কখনো আমি প্রোটিন বলছি। আসলে জিনিসটা কি হয় দেখো, এই এনজাইম কিচ্ছু না। এনজাইমস আর স্পেশাল টাইপ অফ প্রোটিন। আমরা যখন এনজাইম নিয়ে পড়াশোনা করবো তখন আমরা দেখবো যে এনজাইমের মধ্যে আমরা একটা প্রোটিন পার্ট পাবো, একটা নন প্রোটিন পার্ট পাবো। এই দুটো মিলে হচ্ছে এনজাইম। এটা হচ্ছে প্রোটিন পার্ট, এটা হচ্ছে নন প্রোটিন পার্ট। এই দুটো মিলে হচ্ছে এনজাইম। তার মানে এনজাইমস আর নাথিং বাট প্রোটিনস। কিন্তু সব প্রোটিন যে এনজাইম তা কিন্তু না, কিন্তু এনজাইম মানে সেটা হচ্ছে প্রোটিন। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি প্রোটিন তৈরি হয় তাহলে এনজাইমও তৈরি হবে। এবার সেই এনজাইম কোথায় চলে আসলো? গোলজি অ্যাপারেটাসে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে। গোলজি অ্যাপারেটাস থেকে সেই এনজাইম কোথায় চলে আসলো? লাইজোজোমে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই যে লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস যেগুলো রয়েছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ভেরিয়াস বায়োমলিকিউলসকে ভেঙে দেওয়া। ভেরিয়াস বায়োমলিকিউলসকে ভেঙে দেওয়া। যদি কোনো ভাইরাস ঢুকে থাকে, যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে থাকে, তাহলে সেগুলোকে কে ধ্বংস করবে? এই হাইড্রোলাইটিক এনজাইম ধ্বংস করবে। ঠিক আছে? এছাড়াও যদি কোনো সেলুলার কম্পোনেন্ট যদি ওয়ার্ন আউট হয়ে যায়, যদি অবসলেট হয়ে যায়, তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ কার? এই হাইড্রোলাইটিক এনজাইম। মানে এটা যদি একটা সেল হয়, সেলের মধ্যে এই রয়েছে, ধরো লাইজোজোম রয়েছে, এরকম অনেক অর্গানিলও রয়েছে। এরকম কোনো অর্গানিল বা কোনো সেলুলার কম্পোনেন্ট সেটা নষ্ট হয়ে গেছে বা সেটা অবসলেট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তার সেলের দরকার নেই। তাহলে সেলের মধ্যে যদি তার দরকার না থাকে, সেটাকে ভেঙে ফেলতে হবে। সেটা কে ভেঙে ফেলবে? এই লাইজোজোমের মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইম তাকে ভেঙে ফেলবে। তাহলে আমরা দুটো কাজ কি জানলাম আপাতত এই হাইড্রোলাইটিক এনজাইমের? একটা হচ্ছে যে তারা ইনভেডিং ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়,
এবং দ্বিতীয় কাজ আমরা কি জানলাম, তাহলে ওয়ার্ন আউট এবং অবসলেট যে সেলুলার কম্পোনেন্ট রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয়। এর পাশাপাশি এই হাইড্রোলাইটিক এনজাইমের আরো একটা মারাত্মক বড় কাজ রয়েছে, অর্থাৎ লাইসোজোমের একটা মারাত্মক কাজ রয়েছে। লাইসোজোম যে সেলটার মধ্যে রয়েছে, যদি কোনো কারণে এই সেলটা ড্যামেজ হয়ে যায় এবং এতটাই ড্যামেজ হয়ে যায় যে যাকে রিপেয়ার করা যাবে না, তাহলে এই সেলটা কি আমাদের শরীরের দরকার? কখনোই দরকার না। তাহলে এই সেলটাকে নষ্ট করতে হবে। এই সেলটাকে কে নষ্ট করবে? লাইসোজোম নষ্ট করবে। কি করে নষ্ট করবে? এই লাইসোজোমটা বার্স্ট করে যাবে, এই লাইসোজোমটা ফেটে যাবে, আর যেই ফেটে যাবে এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস যেগুলো রয়েছে এগুলো পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে। এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস রয়েছে এগুলো কি হবে? পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর যেই সেলের মধ্যে ছড়িয়ে পড়বে তাহলে এই যে সেলের যে মেমব্রেন যেটা রয়েছে, এই সেলের মেমব্রেনটা কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সেলের মেমব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হলো? সেলের লাইসিস হয়ে গেল, সেলটা নষ্ট হয়ে গেল, সেলটা মরে গেল। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। প্রোগ্রামড সেল ডেথ, ঠিক আছে? যার আরেকটা নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই যে প্রোগ্রামড সেল ডেথ বলছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে এখানে লাইসোজোম কি করলো? লাইসোজোম তো সেলটাকে নষ্ট করলো, সঙ্গে নিজেও মরলো। সেলটার তো মৃত্যু ঘটলো, সঙ্গে নিজেও মরলো। এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। সেলের মধ্যে এমন একটা ব্যাগ যে নিজে সুইসাইড করে ফেললো। বুঝতে পারলাম? তাহলে লাইসোজোমের কাজ আমাদের জানতে গেলে কি জানতে হবে? লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস থাকে তাদের কাজ হচ্ছে ভেরিয়াস বায়োমলিকিউলসকে ব্রেকডাউন করে দেওয়া, ভেঙে দেওয়া। যদি কোনো ব্যাকটেরিয়া মানে ইনভেডিং ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে, তাকে কি করবে? তাকে এই হাইড্রোলাইটিক এনজাইম নষ্ট করে দেবে। যদি কোনো সেলুলার কম্পোনেন্ট সেটা যদি ওয়ার্ন আউট হয়ে গিয়ে থাকে, সেটা যদি অবসলেট হয়ে থাকে, তাকে কে ভাঙবে? তাকে কে নষ্ট করবে? এই লাইসোজোমের মধ্যে থাকে হাইড্রোলাইটিক এনজাইম ভাঙবে। 3 নম্বর কাজ আমরা কি শিখলাম? 3 নম্বর কাজ হচ্ছে লাইসোজোমটা যে সেলের মধ্যে রয়েছে সেই সেলটা যদি এমন ভাবে ড্যামেজ হয়ে যায়, ইফ ইট ইজ বিয়ন্ড রিপেয়ার, যে তাকে রিপেয়ার করা যাবে না, তাহলে এই সেলটাকে নষ্ট করতে হবে। সেটা কে করবে? এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো করবে, যেগুলো লাইসোজোমের মধ্যে রয়েছে। লাইসোজোমটা বার্স্ট করে যাবে, তার ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সেল আলটিমেটলি কি হবে? সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে সেল মেমব্রেনটা। আর সেল মেমব্রেনটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে? ইট উইল কজ লাইসিস অফ দ্য সেল। সেলটা নষ্ট হয়ে যাবে, সেলটা মরে যাবে, যেটাকে কি বলা হয়? প্রোগ্রামড সেল ডেথ, যাকে আমরা অ্যাপোপ্টোসিসও বলে থাকি। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস যেগুলো রয়েছে, এগুলো কোন ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে পারে? এরা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করবে। এদের অপটিমাল অ্যাক্টিভিটি আমরা কোথায় পাবো? অ্যাসিডিক এনভায়রনমেন্টে পাবো। কিন্তু যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না পায় তাহলে কিন্তু এই এনজাইম কাজ করতে পারবে না। বোঝাতে পারলাম? তার মানে ডেফিনেটলি এই লাইসোজোমের ভেতরের এনভায়রনমেন্টটা কি? এটা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এটা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এর পিএইচ কত? এর পিএইচ হচ্ছে 4.525। 4.525 হচ্ছে এর পিএইচ। এবার পিএইচ বলতে কি? যদি আমরা জানি যে কারোর যদি পিএইচ 7 হয় তার মানে সেটা কি? সেটা হচ্ছে নিউট্রাল। এবার 7 এর থেকে যত পিএইচ কমবে তত সেটা অ্যাসিডিক নেচার তার বাড়বে। ধরো পিএইচ 7 মানে নিউট্রাল। এবার ধরো পিএইচ 6 আমি দেখছি, তার মানে কি? সেটা অ্যাসিডিক হয়ে গেল। এবার যদি পিএইচ 5 হয় তার মানে সেটা আরো অ্যাসিডিক হলো। পিএইচ 4 মানে আরো মারাত্মক অ্যাসিডিক হলো। বোঝাতে পারলাম? আর যদি 7 এর থেকে বাড়ে তাহলে কি হবে? তাহলে এটা অ্যালকালাইন হবে। মানে 7 হচ্ছে নিউট্রাল, এটা যদি 8 হয় তাহলে কি হলো? অ্যালকালাইন হয়ে গেল। যদি 9 হয় আরো অ্যালকালাইন হয়ে গেল। তার মানে 7 এর থেকে যত বাড়বে তত অ্যালকালাইন নেচার বাড়বে, 7 এর থেকে যত কমবে তত অ্যাসিডিক নেচার বাড়বে। তাহলে লাইসোজোমের ভেতরকার এনভায়রনমেন্টের আমি পিএইচ কত বলেছি? 4.525। তার মানে এর এনভায়রনমেন্টটা কি? অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে হাইড্রোলাইটিক এনজাইম কাজ করতে পারে। এই অবধি বুঝলাম। কিন্তু এই যে সেলের মধ্যে এই লাইসোজোম রয়েছে, সেই সেলের যে সাইটোসল, যে সাইটোসলের মধ্যে বিভিন্ন অর্গানিল সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ঠিক আছে? এই সাইটোসলের পিএইচ আমরা যদি দেখি, এই সাইটোসল হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। কেন একে স্লাইটলি অ্যালকালাইন বলছি? কারণ এর পিএইচ হচ্ছে 7.2। 7.2 মানে কি? 7 এর থেকে সামান্য বেশি। তার মানে এর পিএইচটা কি হলো? অ্যালকালাইন পিএইচ। তাহলে এই অ্যালকালাইন পিএইচ এর মধ্যে কি হাইড্রোলাইটিক এনজাইম কাজ করতে পারবে? পারবে না। এবার একটা জিনিস দেখো,
এই যে লাইজোজোম যেটা রয়েছে, এই লাইজোজোমকে ঘিরে কি আছে বলেছি আমি, মেমব্রেন আছে, তাই তো? এই মেমব্রেনটা কি করছে, লাইজোজোমের মেমব্রেনটা কি করছে, লাইজোজোমের মেমব্রেন বাইরের অ্যালকালাইন এনভায়রনমেন্ট থেকে এই লাইজোজোমের ভেতরের অ্যাসিডিক এনভায়রনমেন্টকে আলাদা করছে, মানে একটা ব্যারিয়ারের মতো কাজ করছে জিনিসটা, একটা মানে দুটোকে আলাদা করে রাখছে। বাইরেটা হচ্ছে অ্যালকালাইন, সাইটোসল যেহেতু স্লাইটলি অ্যালকালাইন, আর লাইজোজোমের ভেতরটা হচ্ছে অ্যাসিডিক। এই অ্যালকালাইন আর অ্যাসিডিক দুটো এনভায়রনমেন্টকে আলাদা কে করে রাখছে, এই লাইজোজোমের এই মেমব্রেনটা করে রাখছে। বোঝাতে পারলাম? এবার যদি কোনোভাবে এই লাইজোজোমের মেমব্রেনের মধ্যে লিক থাকে তাহলে কি হবে? তাহলে এই লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো রয়েছে, দেয়ার আর প্রবাবিলিটিস কি সেগুলো বেরিয়ে আসতে পারে, দেয়ার আর চান্সেস সেগুলো বেরিয়ে আসতে পারে বাইরে, সাইটোসলে চলে আসতে পারে। তাহলে লাইজোজোমের কাছাকাছি যে অর্গানেল গুলো রয়েছে সেগুলো নষ্ট করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু এখানে একটা কথা বলবো যে সেটা কিন্তু আইডিয়ালি হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যদিও বা লাইজোজোম থেকে তার হাইড্রোলাইটিক এনজাইম লিক করে বাইরে চলে আসে, কিন্তু সেই হাইড্রোলাইটিক এনজাইম বাইরে কাজ করতে পারবে না। কেন পারবে না? যেহেতু বাইরের এনভায়রনমেন্ট হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। আমি একটু আগে কি বলেছি, এনজাইম গুলো কোথায় কাজ করবে? হাইড্রোলাইটিক এনজাইম, যেখানে কি কোন ধরনের এনভায়রনমেন্ট পাবে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাবে। অ্যাসিডিক এনভায়রনমেন্টে এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো তার অপটিমাল অ্যাক্টিভিটি দেখাতে পারবে। কিন্তু যদি সেটা বাইরে বেরিয়ে আসে, সেখানের এনভায়রনমেন্ট তার অ্যাসিডিক এনভায়রনমেন্ট না, সেখানকার এনভায়রনমেন্ট স্লাইটলি অ্যালকালাইন এনভায়রনমেন্ট। সেই জন্য কি হবে, এই এনজাইম গুলো সেইভাবে কাজ করতে পারবে না এবং অন্যান্য অর্গানেলকে নষ্ট করতে পারবে না। এই অবধি আমরা বুঝলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লাইজোজোম তৈরি হয় কিভাবে। দেখো, যখন আমরা গলজি অ্যাপারেটাস নিয়ে পড়েছিলাম, আমরা কি বলেছিলাম যে গলজি অ্যাপারেটাস থেকে লাইজোজোম তৈরি হয়, তাই তো? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে তৈরি হয়। গলজি অ্যাপারেটাস আমরা যদি দেখি, যদি গলজি অ্যাপারেটাসের ছবি আঁকি, এটা নিয়ে আমরা পড়েছিলাম। এই ফেজটাকে কি বলি আমরা? সিস ফেজ, তাই তো? যেখান দিয়ে ঢুকছে। আর এই এক্সিটটাকে আমরা কি বলি? ট্রান্স ফেজ, তাই না? এগুলো আমরা পড়েছিলাম। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলি? ট্রান্স গলজি নেটওয়ার্ক। এবার এই যে ট্রান্স গলজি নেটওয়ার্ক, এখান থেকে দেখবো ভেসিকলস তৈরি হয়, এখান থেকে ভেসিকলস তৈরি হয়। এই ভেসিকলস গুলো কোথায় চলে আসে? সাইটোসলের মধ্যে চলে আসে, ঠিক আছে? এই যে ভেসিকল গুলো, যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো যে সাইটোসলে চলে আসলো, এরা কি হবে? এরা এন্ডোজোমস এর সঙ্গে ফিউজ হয়ে যাবে। এখানে আমরা দেখবো এন্ডোজোমস রয়েছে। এন্ডোজোমসও কিছু না, এন্ডোজোমসও এক টাইপের ভেসিকল, এবং যার ভেতরে আমরা কি দেখবো? যার ভেতরের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। শুধু তাই না, এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড, এগুলো মেমব্রেন বাউন্ড। তাহলে এই যে মেমব্রেন বাউন্ড ভেসিকলস, যার ভেতরের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা এন্ডোজোমস বলছি। এদেরকে আমরা এন্ডোজোমস বলছি। এই এন্ডোজোমস এর সাথে এই ট্রান্স গলজি নেটওয়ার্ক থেকে যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো তৈরি হলো, এগুলো কি হয়ে যাবে? এগুলো এসে এই এন্ডোজোমস এর সঙ্গে লেগে যাবে। এই এন্ডোজোমস এর সাথে এরা ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাওয়ার পরে এটাই আলটিমেটলি ম্যাচিওর করবে কিসে? লাইজোজোমে ম্যাচিওর করবে। এটাই আলটিমেট কি তৈরি করবে? লাইজোজোম তৈরি করবে। বোঝাতে পারলাম? তাহলে এই লাইজোজোমের জন্ম কোথা থেকে হলো? আমরা দেখতে পাচ্ছি লাইজোজোমের জন্ম হচ্ছে গলজি অ্যাপারেটাস থেকে। বোঝাতে পারলাম এই অবধি? আবার অনেক সময় আমরা দেখবো এই যে লাইজোজোম যেটা তৈরি হলো, এই লাইজোজোম আবার এন্ডোজোমের সঙ্গে গিয়ে ফিউজ হয়ে যাবে। কেন ফিউজ হয়ে যায় অনেক সময়? তার কারণ হচ্ছে এন্ডোজোমের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তাকে যদি ভাঙার দরকার পড়ে, তখন লাইজোজোমের সঙ্গে ফিউজ হয়ে গিয়ে লাইজোজোমের ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে তারা কি করবে? এই এন্ডোজোমের ভেতরে জিনিসগুলোকে ভেঙে দেবে। ঠিক আছে? তাহলে মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু আমরা লাইজোজোমের পেয়ে গেলাম এর মধ্যে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ন। এই মাইটোকন্ড্রিয়ন নামক যে অর্গানেল, এটা কি সেটা নিয়ে আমরা শিখবো। দেখো, সিঙ্গুলারে বলা হয় মাইটোকন্ড্রিয়ন আর প্লুরালে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আমি যখন একটা নিয়ে কথা বলছি আমি কি বলবো? মাইটোকন্ড্রিয়ন। আমি যখন একের অধিক নিয়ে কথা বলছি আমি কি বলবো? মাইটোকন্ড্রিয়া। তাহলে এখন আমরা কোন অর্গানেল নিয়ে আলোচনা করছি? মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন। এই যে মাইটোকন্ড্রিয়ন লিখলাম, এটা কি সিঙ্গুলারে লিখলাম। প্লুরালে লিখলে কি লিখবো? মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া। এই অবধি আমরা বুঝলাম। এই যে মাইটোকন্ড্রিয়ন এই কিরকম ধরনের অর্গানেল, এরা হচ্ছে স্পেরিক্যাল বা রড শেপড অর্গানেল এবং এদেরকে ঘিরে আমরা কি দেখো দুখানা মেমব্রেন রয়েছে, তাই এই মাইটোকন্ড্রিয়ন কি ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। তাহলে আমরা কি জানলাম মাইটোকন্ড্রিয়ন সম্বন্ধে? মাইটোকন্ড্রিয়ন ইজ স্পেরিক্যাল অর রড শেপড ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। মাইটোকন্ড্রিয়ন ইজ spherical or rod-shaped double membrane bound organelle. পাওয়া যায় কোথায়? They are found in the cells of most eukaryotes. ঠিক আছে? They are found in the cells of most eukaryotes. অর্থাৎ তারা প্ল্যান্ট সেলে আমরা তাদেরকে পাবো, তাদেরকে আমরা অ্যানিমাল সেলস এর মধ্যে পাবো, তাদেরকে আমরা ফাঙ্গাল সেলস এর মধ্যে পাবো। হ্যাঁ, এক্সেপশন আছে, যেমন ম্যাচিওর আরবিসি আমরা যদি দেখি, ম্যাচিওর রেড ব্লাড কর্পাসেল আমরা যদি দেখি, সেখানে কিন্তু আমরা কোনো মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো না। তাহলে আমি কি বলতে পারি? হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়ন? Mitochondrion is spherical or rod-shaped double membrane bound organelle found in the cells of most eukaryotes. Found in the cells of most eukaryotes. ঠিক আছে, এবার কি ধরনের সেলে পেতে পারি, কোন ধরনের ইউক্যারিওটস এর মধ্যে পেতে পারি? যদি তার উদাহরণ দিতে, প্ল্যান্ট সেলস, অ্যানিমাল সেলস, ফাঙ্গাল সেলস। যেমন প্ল্যান্ট সেলস এগুলো ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটস। অ্যানিমাল সেলস বা ফাঙ্গাল সেলস। এই অবধি তাহলে আমরা বুঝলাম যে মাইটোকন্ড্রিয়ন ইজ spherical or rod-shaped double membrane bound organelle found in the cells of most eukaryotes. কোন ধরনের? যেমন প্ল্যান্ট সেলস, অ্যানিমাল সেলস এবং ফাঙ্গাল সেলস। এক্সেপশন, কোন ধরনের সেল আমরা পাই না মাইটোকন্ড্রিয়ন, মানে কোন ধরনের ইউক্যারিওটিক সেল আমরা পাই না মাইটোকন্ড্রিয়ন, সেটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। এটাকে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ম্যাচিওর আরবিসি, আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসেলস বা রেড ব্লাড সেলস, যা খুশি বলতে পারো। এদের মধ্যে আমরা কোনো মাইটোকন্ড্রিয়ন দেখতে পাবো না। দে ল্যাক মাইটোকন্ড্রিয়া, দে ল্যাক মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল, বা সহজ করে তুমি রেড ব্লাড কর্পাসেল না বলে রেড ব্লাড সেলও বলতে পারো। ঠিক আছে, তাহলে ম্যাচিওর আরবিসি অর্থাৎ ম্যাচিওর রেড ব্লাড কর্পাসেল বা ম্যাচিওর রেড ব্লাড সেলের মধ্যে আমরা কোনো মাইটোকন্ড্রিয়ন দেখতে পাবো না। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও। আমি পুরো ব্লকে লিখেছি, বড় বড় করে লিখেছি, যাতে তোমাদের এটা পড়তে সুবিধা হয়। স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি ফার্দারে করছি। হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া? চলো এটা মুছছি। এবার দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ন সেলের মধ্যে থাকে সেটা কেন দরকার? কেন? কারণ এই মাইটোকন্ড্রিয়নটাই হচ্ছে জায়গা যেখানে সেলুলার রেসপিরেশন হয়। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন। আর যেহেতু সেলুলার রেসপিরেশন মাইটোকন্ড্রিয়নের মধ্যে হচ্ছে, তাই কি হচ্ছে? এনার্জি জেনারেট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন টু জেনারেট এনার্জি। আমি লিখছি, প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, তোমাদের মনে মানে এটা যখন স্ক্রিনশট নেবে তোমরা পরে যখন দেখবে তোমাদের কাছে জিনিসটা সুবিধা হয়ে যাবে। কি বললাম? সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন। সেলুলার respiration takes place in mitochondrion. সেলুলার রেসপিরেশন কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়নের মধ্যে হচ্ছে, তাই তো? কেন এই সেলুলার রেসপিরেশন হচ্ছে? টু জেনারেট এনার্জি, টু জেনারেট এনার্জি।
তাহলে এনার্জি কার মধ্যে জেনারেট হচ্ছে? মাইটোকন্ড্রিয়ানের মধ্যে হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু সেলুলার রেসপিরেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ানের মধ্যে। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়াল টু জেনারেট এনার্জি। এবার এই যে এনার্জি যেটা তৈরি হলো এটা কোন ফর্মে স্টোর হবে? এটা এটিপি এর ফর্মে স্টোর হবে। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে এই যে এনার্জি যেটা তৈরি হলো, দিস এনার্জি স্টোরড ইন দ্য ফর্ম অফ এটিপি। লিখে দিচ্ছি, দিস এনার্জি is stored in the form of ATP. ATP মানে adenosine triphosphate. Adenosine triphosphate. তাহলে যে এনার্জিটা তৈরি হলো সেটা কোন ফর্মে স্টোর হলো? এটিপি এর ফর্মে স্টোর হলো, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটের ফর্মে সেই এনার্জিটা স্টোর হলো। এবার দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। এই যে এনার্জিটা স্টোর হয়েছে কেন? বিকজ দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। লিখে দিচ্ছি, দিস স্টোরড এনার্জি is used in various metabolic functions of the cell. সেলের মেটাবলিক ফাংশনস গুলো থাকে, আর সেই মেটাবলিক ফাংশনস গুলো করার জন্য কি দরকার? এনার্জি দরকার। এই যে এনার্জিটা স্টোর হয়ে রয়েছে এটিপি এর ফর্মে, এই এনার্জিটা তখন কাজে লাগে এই মেটাবলিক ফাংশনস গুলো করার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়াম টু জেনারেট এনার্জি। দিস এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ এটিপি। দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। ঠিক আছে, এই অবধি বুঝলাম। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম? মাইটোকন্ড্রিয়াম কিসের সঙ্গে রিলেটেড? এনার্জি তৈরির সঙ্গে রিলেটেড, তাই তো? এই জন্য কলোকিয়ালি মাইটোকন্ড্রিয়ামকে কি বলা হয় জানো? তাদেরকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে আমরা কি বলতে পারি? মাইটোকন্ড্রিয়া আর কলোকিয়ালি কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। যদি মাইটোকন্ড্রিয়াম বলতাম কি বলতাম? মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। আর যখন আমি মাইটোকন্ড্রিয়া বলছি আমি কি বলছি? মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। তাহলে আমি লিখে দিচ্ছি। তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে যে কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসেস অফ দ্য সেল বলা হয়? তার উত্তর হচ্ছে এইটা, তাই তো? কারণ সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়াম টু জেনারেট এনার্জি। দিস এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ এটিপি। দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। যেহেতু মাইটোকন্ড্রিয়ামের মধ্যে এনার্জি জেনারেট হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াগুলোকে কলোকিয়ালি কি বলা হয়? পাওয়ার হাউসেস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া আর কলোকিয়ালি কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া আর colloquially called কি বলা হয়? পাওয়ার হাউসেস অফ দ্য সেল। সেলের মধ্যে থাকা পাওয়ার হাউস হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ন। বোঝাতে পারলাম? এবার যে প্রসেসে, যে পদ্ধতিতে এই এনার্জিটা তৈরি হয় সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। অক্সিডেটিভ ফসফোরিলেশন, যে পদ্ধতিতে এনার্জিটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। আমি লিখে দিচ্ছি, কোথায় লিখবো? চলো এটার আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি লিখে দিচ্ছি। এটা স্ক্রিনশট না হলে বলো, তারপর আমি লিখে দিচ্ছি। হয়ে গেছে? মুছে দিচ্ছি। কি বললাম? অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন যেটা বললাম, অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা কি? এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে প্রসেস, যে প্রসেসে এনার্জি তৈরি হয়। প্রসেস বাই হুইচ এনার্জি ইজ প্রডিউসড। প্রসেস বাই হুইচ এনার্জি ইজ প্রডিউসড ইন মাইটোকন্ড্রিয়াম।
process by which energy is produced in mitochondrion is called oxidative phosphorylation. The process by which energy is produced in mitochondrion is called oxidative phosphorylation. ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা ফার্দার এগোবো। হয়ে গেছে, চলো। এবার এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ। আর এই যে ডিএনএ যেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে, দে ক্যান রেপ্লিকেট। এই যে ডিএনএ বললাম, ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা আমরা জানি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কি? ডিএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ। এবার মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ হুইচ ক্যান রেপ্লিকেট। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো নিজেরা রেপ্লিকেট করতে পারে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো রেপ্লিকেট করতে পারে। মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ হুইচ ক্যান রেপ্লিকেট। মাইটোকন্ড্রিয়া contain their own DNA which can replicate. এই অবধি বুঝলাম। আচ্ছা, এটার স্ক্রিনশট নিল। এবার আমরা একটু ঢুকবো যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন গুলো কেমন হয়। আমরা কি বলেছি যে মাইটোকন্ড্রিয়নটা কি ডবল মেমব্রেন বাউন্ড অর্গানিজম, তাই তো? এবার আমরা সেই মেমব্রেন নিয়ে আলোচনা করবো। এটার স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা মেমব্রেনে ঢুকছি। হয়ে গেছে, চলো। মাইটোকন্ড্রিয়ন দেখতে কেমন বলেছি? স্পেরিক্যাল বা রড শেপড অর্গানিজম। মানে আমি যদি একটা মাইটোকন্ড্রিয়ন ধরো আঁকি, এই যে মাইটোকন্ড্রিয়ন আমি কি দেখছি? এখানে আমরা দুখানা মেমব্রেন দেখছি। একটা বাইরের দিকের মেমব্রেন যেটা অর্গানিলটাকে ঘিরে রয়েছে, একটা ভেতর দিকের মেমব্রেন যেটার মধ্যে আমরা এরকম কিছু আঙুলের মতো এরকম প্রজেকশন দেখতে পাবো, কিছু প্রসেস দেখতে পাবো, ফিঙ্গার লাইক প্রসেসেস দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? একটা বাইরের দিকের মেমব্রেন, এই যে যেটা আমি ধরো লাল দিয়ে আমি করছি, বাইরের দিকের মেমব্রেন। আরেকটা কি দেখছি? ভেতর দিকের মেমব্রেন, যেটা আমি কালো দিয়ে আঁকলাম। ঠিক আছে, বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ঠিক আছে, আউটার মানে কি? বাইরের দিকে। আর ভেতর দিকের মেমব্রেনটাকে কি বলা হয়? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল ঠিক আছে, ইনার মানে ভেতর, আউটার মানে বাইরে। তাহলে দুটো মেমব্রেন মাইটোকন্ড্রিয়ার কি কি? একটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, একটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এবার যখন দুখানা মেমব্রেন রয়েছে, তাদের মাঝখানে একটা স্পেস রয়েছে, তাদের মাঝখানের যে স্পেস সেটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝে যে স্পেসটা রয়েছে সেটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে স্পেসটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। বুঝতে পারলাম? এই পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসটা তাহলে কি হচ্ছে? ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস, দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেস সেটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস। এই অবধি আমাদের কাছে বোঝা গেল। আচ্ছা, এবার এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা ভেতর দিকে, আমি কি বলেছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আঙুলের মতো কিছু জিনিস এরকম এগিয়ে এগিয়ে এসছে, তাই তো? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন প্রজেক্ট ইনওয়ার্ডস টু ফর্ম ফিঙ্গার লাইক প্রসেসেস। দেখো আঙুলের মতো, মানে এই যে আঙুলগুলো রাখছি, আঙুলের মতো কিছু প্রসেসেস, ফিঙ্গার লাইক প্রসেসেস বেরিয়েছে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রিস্টাই বা ক্রিস্টি, মানে প্লিউরাল। এগুলো সবগুলো একসাথে কি বলা হয়? ক্রিস্টাই বা ক্রিস্টি, সিঙ্গুলারে বলা হয় ক্রিস্টা।
তাহলে আমি কি বলতে পারি, এটা একটা ক্রিস্টা, 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 তাই তো? মানে সিঙ্গুলার হচ্ছে ক্রিস্টা, প্লুরাল হচ্ছে ক্রিস্টাই বা ক্রিস্টি। প্লুরাল বানানটা কি হবে? CRISTAE, CRISTAE। কিছু বলবে? বলছিলাম যে কালকে থেকে একজন ফার্স্ট ইয়ারে ট্রেনিং স্টার্ট করে। হ্যাঁ ঠিক আছে, করো। ক্রিস্টা বা ক্রিস্টি, ঠিক আছে? ক্রিস্টাটা কি? ক্রিস্টা হচ্ছে সিঙ্গুলার, এই এক একটা ফিঙ্গার লাইক প্রজেকশনস হচ্ছে এক একটা ক্রিস্টা। আর ক্রিস্টাই মানে আমি যখন প্লুরালে বলছি তখন সেটাকে ক্রিস্টাই বলছি, বা সেটাকে আমরা ক্রিস্টিও বলতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমি যদি লিখি, আমি কি লিখবো? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন project inward to form finger-like processes which are called cristae, বা সেটাকে আমরা ক্রিস্টিও বলতে পারি, ঠিক আছে? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমি লিখে দেবো, লিখে দিচ্ছি। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন project inwards to form finger-like processes. Inner mitochondrial membrane projects inwards to form finger-like processes which are called cristae. ক্রিস্টাই বা ক্রিস্টি একই, কেউ কেউ ক্রিস্টাই প্রনাউন্স করে, কেউ কেউ ক্রিস্টি প্রনাউন্স করে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে which projects inward, ভেতর দিকে এরকম প্রজেক্ট রয়েছে to form finger like processes, আঙুলের মতো প্রসেসেস, যেগুলোকে কি বলা হয়? ক্রিস্টাই বলা হয়, ঠিক আছে? এক একটাকে কি বলে? ক্রিস্টা বলা হয়। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই যে ভেতরের যে জায়গা, এই যে ভেতরে মানে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরের যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে আমরা দেখবো এক ধরনের ওই জেল লাইক ভিসকাস ফ্লুইড রয়েছে। এই যে জেল লাইক ভিসকাস ফ্লুইড যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে রয়েছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে জেল লাইক ভিসকাস ফ্লুইড, জেল লাইক ভিসকাস ফ্লুইড। কোথায় রয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ মাইটোকন্ড্রিয়নের ভেতরে রয়েছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কি রয়েছে? এটা এই ম্যাট্রিক্সটাকে ঘিরে রয়েছে। এই ম্যাট্রিক্সটাকে ঘিরে কি রয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে, তাই তো? আর এই ম্যাট্রিক্সটাকে এটা হচ্ছে জেল লাইক ভিসকাস ফ্লুইড। এই অবধি আমরা বুঝলাম। এটার স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, তারপরে আমরা ফার্দার এগোবো। হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া? আচ্ছা, এবার এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এখানে আমরা এক ধরনের এনজাইম পাবো, যে এনজাইমটাকে বলা হয় এটিপি সিনথেস। লিখে দিচ্ছি, মুছে দিলাম এগুলো। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাবো, কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আমরা এক ধরনের এনজাইম পাবো, যেটাকে কি বলা হয়? এটিপি সিনথেস। নাম থেকেই বুঝতে পারছি এটিপি সিনথেস কি তৈরি করতে সাহায্য করবে? এটিপি তৈরি করতে সাহায্য করবে, which helps in the production of ATP, ঠিক আছে? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, ওখানে আমরা এই যে ক্রিস্টাই যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি করছে? সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে। আর যত ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বাড়বে, তত এটিপি সিনথেসও বেশি পাওয়া যাবে। আর যত এটিপি সিনথেস বেশি পাওয়া যাবে, তত এটিপির প্রোডাকশনও বাড়বে। সেই কারণের জন্য যে সেলগুলোর বেশি এটিপির ডিমান্ড থাকে, সেখানে আমরা কি দেখবো? এই ক্রিস্টাইয়ের সংখ্যা অনেক বেশি। বোঝাতে পারলাম? যে সেলগুলোর মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে সেলগুলোর মধ্যে এটিপির ডিমান্ড বেশি, কোন ধরনের সেল এটিপির ডিমান্ড বেশি হয়? যেমন মাসল সেলস। তাহলে মাসল সেলে যদি এটিপির ডিমান্ড বেশি থাকে, তাহলে মাসল সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়াম রয়েছে, সেখানে এই নাম্বার অফ ক্রিস্টাই কিন্তু অনেক বেশি হবে। কেন? তার কারণ হচ্ছে এই ক্রিস্টাইগুলো কি করছে?
ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে, আর যত সারফেস এরিয়া বাড়বে এটিপি সিনথেসও তত বেশি থাকবে, কারণ এটিপি সিনথেস কোথায় থাকে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে, তাই তো? এবার এটিপি সিনথেস যত বেশি থাকবে তাহলে এটিপির প্রোডাকশনও তত বেশি হবে। বোঝাতে পারলাম? তাহলে আমি কি বলতে পারি যে cells that have greater demand for ATP, cells that have greater demand for ATP contain more crystal। ঠিক আছে, লিখে দিতে হবে cells that have greater demand for ATP have more crystal। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটা আউটার বাইরের দিকের যেটা আমি লাল দিয়ে আঁকলাম, এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হচ্ছে ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ফ্রিলি পারমিয়েবল কথার মানে কি? সহজেই এর মধ্যে সবকিছু ঢুকে যেতে পারবে, সহজেই বেরিয়ে যেতে পারবে, বাধা কেউ দেবে না। ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে সে কিছু কিছু জিনিসকে সিলেক্ট করে ঢুকতে বা বেরোতে দেবে, কিছু কিছু জিনিসকে আটকে দেবে। ঠিক আছে, আর ইমপারমিয়েবল মানে সে না তো কিছুকে ঢুকতে দেবে না কিছুকে বেরোতে দেবে। ইমপারমিয়েবল, তিনটা শব্দ পেলাম। একটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল, মানে যা কিছু ঢুকতে পারে যা কিছু বেরোতে পারে। সিলেক্টিভলি পারমিয়েবল, কোনো কোনো জিনিস ঢুকবে কোনো কোনো জিনিস ঢুকতে পারবে না, কোনো কোনো জিনিস বেরোবে কোনো কোনো জিনিস বেরোতে পারবে না। সিলেক্টিভ কিছু জিনিস ঢুকবে বা বেরোবে, তাই তো? আর ইমপারমিয়েবল মানে কিচ্ছু ঢুকতে বেরোতে পারবে না। মেমব্রেন তিন রকম, তাই তো? এই যে আউটার মেমব্রেন যেটা রয়েছে, যেটাকে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলছি, তো মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকের যে মেমব্রেন, এটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল। ফ্রিলি পারমিয়েবল কিসের জন্য? টু আয়নস এন্ড স্মল মলিকিউলস, ছোট ছোট মলিকিউল, যেমন সুগারের মলিকিউল, ছোট মলিকিউল ঢুকতে বেরোতে পারবে। ঠিক আছে, তাহলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা কি? ফ্রিলি পারমিয়েবল, ফ্রি পারমিয়েবল মেমব্রেন। কাদেরকে ঢুকতে বেরোতে দিচ্ছে? ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ঠিক আছে, যেমন ধরো সুগার, যেমন হচ্ছে সুগার। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়াম যেটা দেখতে পাচ্ছি, এটা একটা সেলের মধ্যে রয়েছে, তাই তো? তাহলে সেলের যে সাইটোসল, সেই সাইটোসলের মধ্যে এই আয়নস আর স্মল মলিকিউলস এর যা কনসেন্ট্রেশন হবে, আমরা কি দেখবো? আমরা এই যে দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটাকে আমরা কি বলেছি? সেই স্পেসটাকে কি বলা হয়? দুটো মেমব্রেনের মাঝের যে স্পেস, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যেও কিন্তু কনসেন্ট্রেশন আমরা সেম দেখবো। কি বললাম? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস যেটা রয়েছে, দুটো মেমব্রেনের মাঝের যে স্পেস, সেখানে আমরা দেখবো যে আয়নস আর স্মল মলিকিউলস যেগুলো সাইটোসলের মধ্যে রয়েছে, সেখানে যে কনসেন্ট্রেশন, সাইটোসলের মধ্যে আয়নস আর স্মল মলিকিউলস এর যে কনসেন্ট্রেশন, এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে তার কনসেন্ট্রেশনটা একই হবে। কেন? কারণ সাইটোসলের মধ্যে যা আয়নস যা স্মল মলিকিউলস রয়েছে, সেগুলো তো খুব সহজেই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে ঢুকে আসতে পারছে এবং বেরোতেও পারছে। কনসেন্ট্রেশনটা একই থাকবে। কেন? কারণ যেহেতু আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি হচ্ছে? ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। বোঝাতে পারলাম? এর মধ্যে খুব সহজেই আয়নস এবং স্মল মলিকিউলস ঢুকতেও পারবে, বেরোতেও পারবে। তাই এই বাইরের অ্যাটমসফিয়ার যেটা রয়েছে, অর্থাৎ সাইটোসল, সেখানে স্মল মলিকিউলস আর আয়নস এর যা কনসেন্ট্রেশন হবে, সেই সেম কনসেন্ট্রেশন আমরা কি দেখবো? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যেও থাকবে, তাই তো? আচ্ছা, কিন্তু ভেতরের যে মেমব্রেনটা রয়েছে, যেটাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলা হয়, সেটা কিন্তু হাইলি ইম্পারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। বেশিরভাগ মলিকিউলস আমরা যদি দেখি, সে না তো ঢুকতে পারবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে মাইটোকন্ড্রিয়ালের ভেতরে, না তো ভেতর থেকে সে বাইরে বেরোতে পারবে। হ্যাঁ, কিছু এক্সেপশন রয়েছে যারা এই মেমব্রেনটা, ভেতরের মেমব্রেনটাকে পাস করতে পারবে, যেমন অক্সিজেন এবং এটিপি। অক্সিজেন এবং হচ্ছে এটিপি, এই দুটো খালি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করতে পারবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি?
they are highly impermeable to most molecules. They are highly impermeable to most molecules except oxygen and ATP. আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিই, স্ক্রিনশট নাও, তাকে নিয়ে নাও। Inner mitochondrial membrane. Inner mitochondrial membrane is highly impermeable to most of the molecules, is highly impermeable to most molecules. Except oxygen and ATP. Except oxygen and ATP. বোঝাতে পারলাম? Inner mitochondrial membrane is highly impermeable to most molecules except oxygen and ATP. ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা বলেছি, এর ভেতর দিয়ে এই যে আয়নস গুলো ঢুকছে বা বেরোচ্ছে, স্মল মলিকুলস গুলো ঢুকছে বা বেরোচ্ছে, কি কিসের কারণে বেরোচ্ছে? কারণ এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আমরা এক বিশেষ ধরনের প্রোটিন দেখতে পাবো, যেগুলোকে বলে ট্রান্সপোর্ট প্রোটিন, যেগুলো বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন, which acts as membrane transporters. মানে আমি যদি আউটার মেমব্রেনের আমি ধরো এইটুকুনি অংশ আমি যদি কেটে নিই, জিনিসটা কেমন হয় দেখো। ধরো আউটার মেমব্রেনের আমি এইটুকুনি অংশ কেটে নিলাম, এই হচ্ছে আউটার মেমব্রেন, ঠিক আছে, আমি এইটুকুনি কেটে নিলাম, এগুলো আমি আঁকলাম না। এবার এখান দিয়ে এই যে স্মল আয়নস প্রবেশ করবে বা স্মল আয়নস বলছে, আয়নস বা স্মল মলিকুলস প্রবেশ করবে বা বেরোবে, কিসের সাহায্যে বেরোবে? এখানে কিছু প্রোটিনস রয়েছে, বিশেষ কিছু প্রোটিনস রয়েছে, ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন বলা হয়, যেগুলো কিসের মতো কাজ করে? মেমব্রেন ট্রান্সপোর্টার্স এর মতো কাজ করে, যারা এই আয়নস এবং স্মল মলিকুলস গুলোকে এই মেমব্রেনটার ভেতর দিয়ে ট্রান্সপোর্ট হতে সাহায্য করবে, এই মেমব্রেনটাকে ক্রস করতে দিতে সাহায্য করবে। এই বিশেষ ধরনের প্রোটিনস গুলোকে বলে পোরিনস। কি বলা হয়? পোরিনস। তাহলে পোরিনস আর নাথিং বাট ট্রান্সপোর্ট প্রোটিনস। পোরিনস আর ট্রান্সপোর্ট প্রোটিনস, ট্রান্সপোর্ট প্রোটিনস, ঠিক আছে, বা এই ট্রান্সপোর্ট প্রোটিনসকে আমরা ক্যারিয়ার প্রোটিনসও বলতে পারি, কারণ এই ছোট মলিকিউলস বা আয়নসকে ক্যারি করতে সাহায্য করছে, তাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে। ক্যারিয়ার প্রোটিনস এরা কিসের মতো কাজ করছে? দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স, দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। ঠিক আছে, তাহলে এই পোরিনস গুলো কি করছে? এই পোরিনস নামক যে প্রোটিন রয়েছে, বিশেষ ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন রয়েছে, এরা কি করছে? এরা এই আয়নস এবং স্মল মলিকুলসকে এরা এই মেমব্রেনটা, আউটার মেমব্রেনকে ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের ভেতরে আসতেও দিচ্ছে, আবার তার ভেতর থেকে বেরোতেও দিচ্ছে। কিন্তু যদিও বা এই আয়নস এবং স্মল মলিকুলস গুলো আউটার মেমব্রেনকে ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের ভেতরে আসেও, তারা কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করে কিন্তু তার ম্যাট্রিক্সে যেতে পারবে না। কেন? কারণ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কিন্তু হাইলি ইম্পারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। শুধুমাত্র কে পাস করতে পারবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন? অক্সিজেন এবং এটিপি। কারণ এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আমরা কোনো পোরিনস পাবো না, দে ডাজ নট কন্টেইন পোরিনস। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এই আমি যদি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলি, এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তৈরি হয় কি দিয়ে? দে আর কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার্স এবং প্রোটিনস। আমি এটা মুছি, যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে। এই যে আমরা শুরুতেই বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়াটাকে ডবল মেমব্রেন বাউন্ড অর্গানিক, তাহলে তার মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? দেয়ার মেমব্রেন ইজ কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার্স এন্ড প্রোটিনস। দেয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার্স
অ্যান্ড প্রোটিনস। ঠিক আছে, কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে এখানে এক বিশেষ ধরনের আমরা মানে ফসফোলিপিড দেখতে পাবো, একটা আনইউজুয়াল ফসফোলিপিড দেখতে পাবো যেটাকে বলা হয় কার্ডিওলিপিন। কি বলা হয়? কার্ডিও ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। ঠিক আছে, কার্ডিওলিপিন। এই কার্ডিওলিপিনটা কি? এটা একটা আনইউজুয়াল ফসফোলিপিড, unusual phospholipid, and because of the presence of cardiolipin কি হয়েছে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা হচ্ছে impermeable to most molecules। ঠিক আছে, এই কার্ডিওলিপিন আছে বলেই কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা সবকিছু মলিকিউল থেকে ক্রস করতে পারে না। ঠিক আছে, শুধু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস কে করতে পারে? শুধুমাত্র অক্সিজেন আর এটিপি। এবার যখন এটিপি ধরো এর ভেতরে যখন এটিপিটা তৈরি হলো মাইটোকন্ড্রিয়ালের ভেতরে, এ তখন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করে বাইরে আসবে, তাই তো? কোথায় আসবে? প্রথমে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে আসবে, তারপরে সেটা আউটার মেমব্রেন ক্রস করবে, করে তাকে বাইরে বেরোতে হবে। এই যখন আউটার মেমব্রেন ক্রস করছে এটিপি, সেই এটিপি কে ক্রস করেছে আউটার মেমব্রেনে? ওই পোরিনস করেছে। পোরিনস নামক যে ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বললাম বা ক্যারিয়ার প্রোটিনের কথা বললাম সেটা করাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে তাকে ক্রস করছে এটিপি, এটিপি তাকে ক্রস করতে পারবে। এবার বাইরের যে মেমব্রেনটা রয়েছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, সেটা যখন ক্রস করতে যাবে এটিপি, তাকে তখন ক্রস কে করিয়ে নিয়ে যাবে? পোরিনস নামক যে বিশেষ ধরনের ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বলছি সে করাবে। তাহলে এটিপি যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হলো আমরা কি দেখলাম? সেটা মাইটোকন্ড্রিয়াম থেকে বাইরে বেরিয়ে আসলো। তাহলে আশা করি মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটাকে যদি ব্রিফ করতে আমরা কি বলবো? What is mitochondrion? Mitochondrion is spherical or rod-shaped double membrane-bound organelle which are found in the cells of most eukaryotes. যেমন প্ল্যান্ট সেলসে পাবো, অ্যানিমাল সেলসে পাবো, ফাঙ্গাল সেলসে পাবো। ঠিক আছে, হ্যাঁ, কোথায় পাবো না? ম্যাচিওর আরবিসি তে পাবো না। ম্যাচিওর আরবিসি ল্যাক মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? সেলুলার রেসপিরেশন হয়। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। কেন? টু জেনারেট এনার্জি। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া টু জেনারেট এনার্জি। এবার এই যে এনার্জিটা তৈরি হলো, এই এনার্জিটা স্টোর থাকবে কোন ফর্মে? এটিপির ফর্মে। এনার্জি স্টোর ইন দ্য ফর্ম অফ এটিপি। ঠিক আছে, এই যে এনার্জিটা স্টোর থাকলো এটা কিসে কাজে লাগবে? ভেরিয়াস মেটাবলিক ফাংশনস যেগুলো সেলের হয় তাতে কাজে লাগবে। দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। আর এই কারণের জন্য যেহেতু এনার্জি তৈরি করতে পারে মাইটোকন্ড্রিয়াম, সেই জন্য মাইটোকন্ড্রিয়ামকে কলোকিয়ালি কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। Thus mitochondrium is colloquially called powerhouse of the cell. এই যে মাইটোকন্ড্রিয়ামকে আমি কি বললাম? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। এই মেমব্রেন গুলো কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড বাইলেয়ার্স এবং প্রোটিনস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি শিখেছি? যে পদ্ধতিতে এই মাইটোকন্ড্রিয়নের মধ্যে এনার্জি তৈরি হয়, যে প্রসেসে মাইটোকন্ড্রিয়নের মধ্যে এনার্জি তৈরি হয়, সেই প্রসেসটাকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। Oxidative phosphorylation. The process by which energy is produced in mitochondrium is called oxidative phosphorylation. শিখে গেছি। আর কি শিখেছি? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো রেপ্লিকেট করতে পারে। মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ which can replicate. আর কি শিখেছি? মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, অর্থাৎ তার দুখানা মেমব্রেন রয়েছে, একটা বাইরের দিকে মেমব্রেন, একটা ভেতর দিকে মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর ভেতর দিকের মেমব্রেনটাকে কি বলা হয়? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝে যে স্পেসটা সেটাকে কি বলা হয়? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইনার মেমব্রেন স্পেস অফ মাইটোকন্ড্রিয়াম। তাই তো? আচ্ছা, এবার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে এগুলো আমরা কি দেখেছি? They project inwards, ভেতর দিকে ঢুকে এসছে টু ফর্ম ফিঙ্গার লাইক প্রসেসেস। আর এই যে ফিঙ্গার লাইক প্রসেসেস যেগুলো তৈরি হয়েছে এগুলোকে কি বলা হয়? ক্রিস্টা। এক একটাকে বলা হয় ক্রিস্টা। সিঙ্গুলারে ক্রিস্টা, প্লুরালে ক্রিস্টাই বা ক্রিস্টি, CRISTAE, যার প্রনাউন্সিয়েশন ক্রিস্টাইও হতে পারে, ক্রিস্টিও হতে পারে। এই ক্রিস্টাই গুলো আছে বলে কি হয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মানে সারফেস এরিয়াটা বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে গিয়ে সুবিধাটা কি হয়েছে? এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এখানে আমরা কি পাবো? এটিপি সিনথেস নামক এক ধরনের এনজাইম রয়েছে যারা এটিপি সিনথেসিসে সাহায্য করে। দে হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ এটিপি। এটিপি তৈরি করতে সাহায্য করে, এটিপি প্রোডাকশনে সাহায্য করে, এটিপির সিনথেসিসে সাহায্য করে। তাহলে যদি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বেড়ে যায় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ক্রিস্টাল, তাহলে কি হবে? এটিপি সিনথেসও, এখানে লিখিনি, এটিপি সিনথেসও বেড়ে যাবে
এটিপি সিনথেসিস যত বাড়বে তত কি হবে, এটিপি প্রোডাকশনও তত বাড়বে। এই কারণের জন্য যে সকল সেলের বেশি বেশি মানে এনার্জির ডিমান্ড থাকে, মানে এটিপির ডিমান্ড থাকে, যে সেলগুলোর বেশি এটিপি প্রয়োজন হয়, যেমন মাসল সেলস এর ব্যবহার প্রচুর, তাই তার এটিপিও প্রচুর দরকার, তার এনার্জি দরকার, তো তার এটিপি প্রচুর দরকার। যেহেতু তার এটিপি প্রচুর দরকার, সেই জন্য সেই মাসল সেলস বা যে সেলস গুলোর মধ্যে বেশি এটিপির দরকার হয়, সেখানে আমরা কি দেখবো, মাইটোকন্ড্রিয়ানের মধ্যে তার এই যে ক্রিস্টাল যেগুলো রয়েছে, এই নাম্বার অফ ক্রিস্টাল অনেক বেশি থাকবে। কেন? যত নাম্বার অফ ক্রিস্টাল বাড়বে তত এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বেড়ে যাবে। যত সারফেস এরিয়া বাড়বে, এটিপি সিনথেস যেহেতু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাওয়া যায়, তাই এটিপি সিনথেসেরও পরিমাণ অনেক বেশি বাড়বে, তাই এটিপির প্রোডাকশন অনেক বেশি হবে। সেই কারণের জন্য যে সেলগুলোর বেশি ডিমান্ড থাকে এটিপি, তার মধ্যে আমরা কি দেখবো, তাদের নাম্বার অফ ক্রিস্টাল অনেক বেশি থাকবে তাদের মাইটোকন্ড্রিয়াল। বোঝাতে পারলাম? আর কি শিখেছি, এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এর ভেতরের যে স্পেসটা, যাকে ঘিরে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে, সেটাকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়, তাই তো? এই ম্যাট্রিক্সটা কেমন হয়, জেল লাইক ভিসকাস ফ্লুইড, জেলের মতো ভিসকাস ফ্লুইড। ঠিক আছে? আর কি শিখেছি, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কি, দে আর ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকুলস। ছোট ছোট মলিকুলস যেগুলো রয়েছে, আয়নস যেগুলো রয়েছে, এদের জন্য ফ্রিলি পারমিয়েবল, তারা সহজেই এর মধ্যে ঢুকতে বা বেরোতে পারবে। এবার এর মধ্যে যে ঢুকছে বা বেরোচ্ছে, কিসের মাধ্যমে ঢুকছে বেরোচ্ছে, এক বিশেষ ধরনের প্রোটিনস ওখানে থাকে। বিশেষ ধরনের প্রোটিনস গুলোকে কি বলা হয়, ট্রান্সপোর্ট প্রোটিনস বা ক্যারিয়ার প্রোটিনস। তাদের এক নাম আছে, বিশেষ নাম আছে, সেগুলোকে বলা হয় পোরিনস। পোরিনস নামক কিছু ট্রান্সপোর্ট প্রোটিনস বা ক্যারিয়ার প্রোটিনস এর মাধ্যমে স্মল মলিকুলস এবং আয়নস গুলো এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে ঢুকতেও পারবে, আবার বেরোতেও পারবে। অর্থাৎ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে তারা ক্রস করতে পারবে। ঠিক আছে? কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা, এগুলো আমরা কি শিখেছি, দে আর হাইলি ইম্পারমিয়েবল টু মোস্ট মলিকুলস। বেশিরভাগ মলিকুলসকে না তারা ঢুকতে দেবে বা বেরোতে দেবে। ঠিক আছে? হ্যাঁ, ব্যতিক্রম আছে, যেমন অক্সিজেন এবং এটিপি। অক্সিজেন এবং এটিপি এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করতে পারবে। ঠিক আছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আমরা কোনো পোরিনস পাবো না। এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কেন এতটা ইম্পারমিয়েবল, কেন? কারণ এখানে আমরা এক বিশেষ ধরনের ফসফোলিপিড পাবো, হুইচ ইজ আনইউজুয়াল ফসফোলিপিড, যেটাকে বলা হয় কার্ডিওলিপিন। এন্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কার্ডিওলিপিন ইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যার কারণে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি, দে আর হাইলি ইম্পারমিয়েবল টু মোস্ট মলিকুলস। শুধুমাত্র অক্সিজেন আর এটিপি এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতর দিয়ে পাস করতে পারবে। এবার এই মাইটোকন্ড্রিয়ামের মধ্যে যে এটিপি তৈরি হলো, সেটা কি হবে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করলো। এবার তাকে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করে তারপরে তাকে মাইটোকন্ড্রিয়ামের বাইরে আসতে হবে। এই এটিপি যখন আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করছে, তখন কিসের মাধ্যমে ক্রস করছে, পোরিনস নামক যে বিশেষ ক্যারিয়ার প্রোটিনস বা ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বলছি, তার মাধ্যমে সেটা আউটার মেমব্রেন ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের বাইরে চলে আসছে। তাহলে এই অবধি আশা করি আমাদের কাছে একটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল মাইটোকন্ড্রিয়া নিয়ে। ঠিক আছে?